This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ এট 2 তে সবার আগে যে খবরে নজর রাখবো, সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে ইদানিংকালে বিতর্ক চলছে। আজ ধনধান্য অডিটোরিয়ামে সংখ্যালঘুদের অনুষ্ঠানে থাকছেন না ফিরহাদ হাকিম, যার বক্তব্য নিয়ে রীতিমতো শোরগোল ছিল রাজ্য রাজনীতি। আমন্ত্রিত হলেও অনুষ্ঠানে যাচ্ছেন না রাজ্যের পুরমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। অনুষ্ঠানে থাকছেন তৃণমূলের সংখ্যালঘু নেতা মন্ত্রীরা। আমন্ত্রিতদের তালিকায় প্রধান অতিথি হিসেবে তার নাম রয়েছে, তবুও যাচ্ছেন না ফিরহাদ হাকিম। সংখ্যালঘু নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই কি ববির এই সিদ্ধান্ত? এই মুহূর্তে তুঙ্গে জল্পনা। অস্বস্তিতে পড়ে ফিরহাদ নিয়ে বিবৃতি দিতে বাধ্য দল তৃণমূল। দল করা অবস্থান নেওয়ার পরেই ফিরহাদের না যাওয়ার সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। সংখ্যালঘু প্রসঙ্গে এই মুহূর্তে ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই তার বক্তব্যের সমর্থনে তাকে রীতিমতো তার মেয়েকেও আমরা শুনেছি বক্তব্য রাখতে, এবং ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শোরগোল যখন চলছে তখন দল সিদ্ধান্ত নিয়েছে, এবং তারপরেই কড়া অবস্থানের পরেই কি ফিরহাদ হাকিম যাচ্ছেন না আজকের এই অনুষ্ঠানে। সংখ্যালঘু নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই কি ফিরহাদ হাকিমের এই সিদ্ধান্ত? এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যে বিতর্কের মধ্যে আজ ধনধান্য অডিটোরিয়ামে যে অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠান সংখ্যালঘুদের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে দলের অন্যতম প্রবীণ নেতা সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিম তিনি থাকছেন না, জল্পনা তুঙ্গে। আমন্ত্রিত হলেও অনুষ্ঠানে যাচ্ছেন না রাজ্যের পুরমন্ত্রী, কিন্তু কেন যাচ্ছেন না এই প্রশ্ন তো উঠবেই। দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের, সেই ইনভিটেশন কার্ডের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কিন্তু ফিরহাদ হাকিমের নাম রয়েছে অ্যাজ চিফ গেস্ট, নাম রয়েছে ফিরহাদ হাকিমের, কিন্তু তারপরেও ফিরহাদ হাকিম যাচ্ছেন না। কেন কেন যাচ্ছেন না তিনি, এই প্রশ্নটাই এই মুহূর্তে উঠছে। অন্যান্য তৃণমূলের যারা সংখ্যালঘু নেতা মন্ত্রীরা তারা উপস্থিত থাকছেন, কিন্তু কেন যাচ্ছেন না ফিরহাদ হাকিম? তাহলে কি তার মন্তব্যের পর যে বিতর্ক দানা বেঁধেছে তারপরেই কি এই সিদ্ধান্ত? অস্বস্তিতে পড়ে ফিরহাদ নিয়ে বিবৃতি দিতে বাধ্য হয় তৃণমূলও, তারপরেই কি ফিরহাদের এই সিদ্ধান্ত? আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, ফিরহাদ হাকিম কেন গেলেন না? দেখো, আজকে যে সংখ্যালঘু কমিশনের প্রোগ্রাম রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে, এই ধনধান্য অডিটোরিয়ামে বিগত দিনে ঠিক দুদিন আগে সংখ্যালঘু সংখ্যাগুরু প্রশ্নে একটা মন্তব্য করেছিলেন, যে বিতর্কিত মন্তব্যের জন্য দলের কাছেও তিনি রীতিমতো কোণঠাসা হতে হয় তাকে। এমনকি এই ধনধান্য অডিটোরিয়ামেই বেশ কয়েক মাস আগে ঠিক সংখ্যালঘু প্রশ্নে আরও একটি বিতর্কিত মন্তব্য করেছেন, যার জন্য বিধানসভায় তাকে ক্ষমা চাইতে হয়েছিল। মূলত যেটা মনে করা হচ্ছে, যেটা ঘনিষ্ঠতম সূত্রে খবর ফিরহাদ হাকিমের, যে এই ধরনের সংখ্যালঘু অনুষ্ঠানে আবার নতুন করে তিনি কোনো বিতর্কিত মন্তব্য যাতে না হয়ে যায়, বা আবার কোনো এটা নিয়ে কোনো প্রশ্নের মুখে না পড়তে হয়, সেই কারণে তিনি কিন্তু অনুষ্ঠানে যাচ্ছেন না। যদিও তিনি যেটা জানাচ্ছেন যে তাকে এ ব্যাপারে আমন্ত্রণই করা হয়নি, অথচ যে আমন্ত্রণপত্র প্রত্যেকের কাছে এসে পৌঁছেছে তাতে চিফ গেস্ট হিসাবে ফিরহাদ হাকিমের নাম রয়েছে, অথচ আমন্ত্রণ তাকে জানানো হয়নি এবং আমন্ত্রণিত করা হয়নি, এমনই দাবি করছেন ফিরহাদ হাকিম। যদিও সরকারিভাবে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসছি। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, শান্ত এক্ষুনি বলছিল যে ফিরহাদ হাকিম নিজে বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু যে ইনভিটেশন কার্ড আমরা পাচ্ছি তাতে কিন্তু তার নাম জলজল করছে চিফ গেস্ট হিসেবে। তাহলে ফিরহাদ হাকিম কেন গেলেন না? সেই ওই সংখ্যালঘু মন্তব্যের বিতর্ক কি সেটারই জের? কি মনে হয় ফিরহাদ হাকিম কেন কোনো অনুষ্ঠানে গেলেন কি গেলেন না সেটি কি কোনো খবরের বিষয় হতে পারে? খবরের বিষয় যেটা হচ্ছে যে ফিরহাদ হাকিম যেভাবে বলেছেন পপুলেশন জিহাদের মাধ্যমে ভারতবর্ষকে দখল করবেন, পশ্চিমবঙ্গে দখল করবেন, তা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো দুঃখ প্রকাশ করেছেন কিনা। কোনো অনুষ্ঠানে যাওয়া না যাওয়া তাতে কিছু হেরফের হয় না। তিনি প্রকাশ্যে বলেছেন কি যে আমি নাক খত দিচ্ছি, কান ধরছি, যে আমি যে কথা বলেছি এক ধর্মনিরপেক্ষ দেশে এই পপুলেশন জিহাদের কথা সাংবিধানিক পদে থেকে বলা আমার অন্যায় হয়েছে। যতদিন পর্যন্ত ফিরহাদ হাকিম সেটা না বলছেন, তাতে তার কোনো অনুষ্ঠানে যাওয়া না যাওয়া তাতে কিছু এসে যায় না। জগন্নাথবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ফিরহাদ হাকিমের কোন মন্তব্যের কথা আমরা বারবার করে বলছি, একবার শোনাই আপনাদের, মনে করাই আপনাদের। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी
हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है, मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। মনে করালাম আপনাদের সেই মন্তব্য। এই মন্তব্যের পর বিতর্ক তুঙ্গে এবং তারপর দলের করা অবস্থান, আর তারপরেই আজকে আমরা দেখছি যে সংখ্যালঘুদের নিয়ে যে অনুষ্ঠান ধনধান্য অডিটোরিয়ামে, সেখানে উপস্থিত থাকছেন না ফিরহাদ হাকিম। শান্ত। একদমই, দেখো ফিরহাদ হাকিম যে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না এখন পর্যন্ত সেটাই জানা যাচ্ছে, কারণ তার যে নির্দিষ্ট করে যে অনুষ্ঠান সূচি প্রত্যেক দিনে তৈরি হয় তাতে কিন্তু সেই অনুষ্ঠানের নাম নেই। এমনকি যেটা ঘনিষ্ঠমন সূত্রে জানা যাচ্ছে, তিনি যেটা জানিয়েছেন যে তাকে আমন্ত্রণই জানানো হয়নি, অথচ চিফ গেস্ট হিসেবে তার নাম প্রথমেই রাখা হয়েছে। তাহলে কি সংখ্যাগুরু প্রশ্ন যে উঠেছিল বা বিতর্কিত মন্তব্য হয়েছিল সেটার জন্যই তিনি এড়িয়ে গেলেন এই অনুষ্ঠানটি, নাকি পেছনের যে অন্য কারণ সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কিছু জানা যাচ্ছে না। যদিও সকাল থেকে এরপরেই আমরা দেখেছিলাম দলের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, সেখানে একটা কড়া অবস্থান ছিল দলের। এরপর ফিরহাদ হাকিম যখন এইরকম একটা পদক্ষেপ করছে, তাহলে তো এই প্রশ্ন ওঠে যে দলের তরফ থেকে সেরকম কোনো ইঙ্গিত কি তিনি পেয়েছেন? তাকে কি এই জন্য তিনি কি খানিকটা পেছনে হাঁটছেন? দেখো, এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু বারবার করে তার কাছে উত্তর পাওয়ার চেষ্টা করা হয়েছিল। এমনকি যেদিনকে তিনি মন্তব্য করেছিলেন তার পরের দিনও তাকে যখন ধরা হয়েছিল, তিনি পার্টিকুলার একটা শব্দ বলছিলেন, তিনি সেকুলার, তিনি কখনো ভেদাভেদ করেন না। কিন্তু আজকে যখন এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকার সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ তিনি থাকছেন না এমনই জানা যাচ্ছে সূত্র মারফত, আর ঘনিষ্ঠমহল সূত্রে, সেখানে তো এটা বলাই যায় যে এই তার মন্তব্যের পর দল যে ধরনের বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল, দলের সরকারি এক্স হ্যান্ডেলে, তিনি কোথাও মনে করা হচ্ছে যে ফিরহাদ হাকিমকে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে এই ধরনের মন্তব্য দল কোনোভাবে সহমত পোষণ করে না, তাতে দল বিপাকে পড়ছে, তাই এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। ফিরহাদ হাকিম এই সংখ্যালঘু অনুষ্ঠানে গিয়ে আবার নতুন করে যাতে কোনো মন্তব্য না করে বা নতুন করে কোনো বিতর্ক না তৈরি করে, সে কারণেই সম্ভবত তিনি তোমাকে ধন্যবাদ। অর্থাৎ দলের তরফ থেকে একটা হুঁশিয়ারি, এবং সেটা যদি আমরা ধরে নিই তাহলে ফিরহাদ হাকিম প্রবীণ শিবিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুখ, এমনকি দলের সংখ্যালঘু মুখ, তার মুখ থেকে যখন এই ধরনের মন্তব্য বেরোচ্ছে সেটা তো দলের অস্বস্তি বাড়াচ্ছে। সে কারণেই হয়তো এই পদক্ষেপ। যদিও বাবার এই যে মন্তব্য, সেই মন্তব্যের হয়ে ব্যাট ধরেছেন ফিরহাদ কন্যাও। প্রিয়দর্শনীর দাবি যে উর্দু ভাষায় বলতে গিয়ে তার বাবা সবকিছু গুলিয়ে ফেলেছেন। ফিরহাদ কোথাও এটা বোঝাতে চাননি যে হিন্দুরা পিছিয়ে পড়বে, মুসলিমরা এগিয়ে যাবে, দাবি করেছেন প্রিয়দর্শিনী। আর কি সাফাই দিয়েছেন ফিরহাদ কন্যা সেটা যেমন শোনাবো, কিন্তু সত্যি কি ফিরহাদ হাকিম উর্দু ভাষায় কথা বলেছেন? তিনি তো হিন্দিতে বললেন। বাবা যখন বলেছে উর্দুতে, সেটা আমার মনে হয় কোথাও না কোথায় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা একটু গুলিয়ে গেছে। একটা বলতে গিয়ে এতে বলে ফেলেছে যে 33% আমরা মুসলিম আছি, কিন্তু আমরা নিজেদেরকে মাইনরিটি ভাববো না, আমরা নিজেদেরকে যা পড়াশোনা, যে শিক্ষার যদি আমরা সুযোগ পাই, আমরা গিয়ে মেজরিটি হয়ে যাব গিয়ে সমাজে একটা জায়গায়। সুতরাং সেটাকে লিটারালি যে রিপ্রোডাকশনে আপনি 33 থেকে 50% তো হতে পারবেন না, তো সেটাই উনি বোঝাতে গিয়ে যে মাইনরিটি ভেবে নিজেকে 33%, 17% এইসব ভেবো না, নিজের সুযোগটা এমনভাবে নিজেকে সক্ষম করো, নিজেকে এমনভাবে কাবিল করো যে তুমি নিজেই সাকসেসফুল হবে জীবনে। উনি হয়তো ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, স্বাভাবিক। যেখানে মমতা ব্যানার্জি নিজে বিধানসভায় এসে প্রভোকেটিভ স্টেটমেন্ট করবেন না আপনারা কেউ, এরকম ধরনের কথা বলেন, সেইখানে দাঁড়িয়ে তার কথাকে অমান্য করে যখন ফিরহাদ হাকিম একবার নয় বারবার কথাগুলো বলেন, তখন বুঝতে হবে যে মমতা ব্যানার্জি এই কথাগুলি ফিরহাদ হাকিমের মাধ্যমে, হুমায়ুন কবিরের মাধ্যমে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মাধ্যমে বলাচ্ছেন।
প্রিয়দর্শিনী মেয়ে, তাই বাবার পাশে তিনি দাঁড়াবেন সেটাই স্বাভাবিক। কিন্তু ফিরহাদ হাকিম তার পাশে দাঁড়াচ্ছেন আর এক সতীর্থ, মানে ওই প্রবীণ শিবিরের অন্যতম মুখ মদন মিত্র। প্রবীণ নবীন বিতর্ক উস্কে কয়েকদিন আগেই তৃণাঙ্কুরের পক্ষ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানিয়েছিলেন। এবার ফিরহাদে একেবারে উল্টো পথে হাঁটলেন মদন মিত্র। কি হয় যখন নতুন কেউ সিগারেট খায় না, সে কি হয় পাবলিকলি রাস্তায় ফুঁকতে যায়, মানে কখন বাবার সামনে ফুঁকছে কখন কাকার সামনে ফুঁকছে খেয়াল থাকে না। আমি সিগারেট খাচ্ছি, হিরো হয়েছি। তেমনি যারা পার্টিতে নতুন, যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছু নেই, তারা কি করে যখন তখন একটা কিছু বলে পার্টির ফ্রন্টে আসতে চায়। তো এপিসোড ইজ ওভার। কিন্তু আমার খালি এটা লাগছে যে ববির মতো ছেলে, একটা সেকুলার ছেলে, কিভাবে এরকম একটা গায়ে মাখলো। এটা আমার মনে হয় আলপটকা বেরিয়ে গেছে, আলটপকা বেরিয়ে গেছে। এটাকে ইগনোর করাই ভালো। এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ। মানে ইন কম্পারিজন টু আদার্স, আমি এসটিদের কথা বলছি না, এসসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয়। টোটাল লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয়, সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে? সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়েট করবে। বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখেও বাংলাদেশের হুঁশ কিন্তু ফিরছে না। কবে ফিরবে হুঁশ? পদ্মাপাড়ে হিন্দু নিপীড়ন বিদ্বেষের ধারা অব্যাহত। এবার কট্টরপন্থীদের রোষে আওয়ামী লীগের হিন্দু নেত্রী মণি কর্মকারের পরিবার। আওয়ামী লীগের নেত্রীকে আঙুল কাটার পর খুনের চেষ্টাও করা হয়। বাঁচাতে গেলে তার মা বোনের ওপরেও হামলা হয়। রেহাই পায়নি তার 2 খুদে সন্তানও। বাংলাদেশে কি হিন্দু হওয়াই অপরাধ? প্রশ্ন জখম আওয়ামী লীগের নেত্রী। মণি কর্মকার আওয়ামী লীগের নেত্রীর ওপর যে অমানবিক আক্রমণ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তার চেয়েও জঘন্যতম ব্যাপার, তার ছোট্ট ছোট্ট 2 বাচ্চা, তাদেরকেও মারধর করে মাথা ফাটিয়ে আসলে ইউনূস সরকার একেবারে বর্বরচিত একটা সরকার হয়ে দাঁড়িয়েছে। তার না আছে মান সম্মান, হৃদয়বত্তা, কোনোটাই আর অবশিষ্ট নেই। না হলে স্ত্রীলোকের ওপর অত্যাচার হচ্ছে, সন্ন্যাসীর ওপর অত্যাচার হচ্ছে, এবার শিশুরাও পর্যন্ত তার থেকে ছাড় পাচ্ছে না। কট্টরপন্থীদের তাণ্ডব, অশান্ত বাংলাদেশে জয় বাংলা লেখায় খুন 2 যুবক। কট্টরপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে চলছে জয় বাংলা লেখা। ইউনূস বাহিনীর রোষে বাংলাদেশের একদল যুবক, এবার 2 যুবককে নৃশংসভাবে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। এদিকে জয় বাংলা স্লোগান লেখায় বাংলাদেশে 2 কিশোরকে কুপিয়ে খুন। ফেসবুকে প্রতিবাদে গর্জে উঠলেন তসলিমা নাসরিন। জয় বাংলা রাজাকারদের পছন্দ নয়, জোড়া খুনের বিচার হবে না, কারণ মসনদ রাজাকারদের দখলে। মুক্তিযোদ্ধারা হয় মরে গেছেন, নয় দেশ ছেড়ে গেছেন। তাদের নাতিপুতিরা রাজাকারী আদর্শ ধারণ করেছে, ফেসবুকে লিখলেন তসলিমা নাসরিন। হিন্দু মন্দিরে হামলা, সেটা হয়েই চলেছে বাংলাদেশে। বীরগঞ্জ উপজেলায় ঝাড়বাড়ি গ্রামে দুষ্কৃতী তাণ্ডব, ভর সন্ধ্যায় মন্দিরে বেপরোয়া হামলা। এত বড় তাণ্ডবের পরও গ্রেফতারে কোনো খবর নেই। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে চুপ ইউনূস প্রশাসন। বিশ্বজুড়ে একেবারে কোণঠাসা। তবু মৌলবাদীদের কট্টর হুঁশিয়ারি, আবার ভারত দখলের কথা বলছে তারা। ফাঁকা বুলি ছড়িয়ে হাওয়া গরমের চেষ্টা করছে তারা। আবার ভারত দখলের ফাঁকা বুলি ছড়িয়ে তারা বলছেন যে দরকার হলে গোটা ভারত দখল করা হবে। এই হুমকিতেই থামেননি মৌলবাদীরা। তারা ভারত দখলের কারণ বলতে গিয়ে আজব যুক্তিও সাজিয়েছেন। ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মোগল থেকে। বাংলাদেশও ব্রিটিশরা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাইব, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য মানে ভারত মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসক। তোমার কোনো পাওয়া না, তুমি যে বাহ্যিক উঠে ওগুলি ভয় করি না। আমাদের হাতিয়ারগুলি মঙ্গলা শনির বেল্টে।
দিল্লি ধরে টান দেওয়ার অলীক কল্পনা। তবে এরকম ধরনের কল্পনা আগেও তারা করেছেন, যেমন রুহুল রিজভী, তিনি তো এর আগেও বাংলা কলকাতা দখলের কথা বলেছেন 4 ঘন্টার মধ্যে, তারপর বাংলা বিহারের কথাও বলেছেন, কিন্তু সবটাই ফাঁকা আওয়াজ। মনে করাই নির্ভর আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। ভারতের শক্তি ওই জায়গায় এতটাই বেশি কি পুরো বাংলাদেশের সামরিক শক্তির থেকেও বেশি আমাদের কাছে যা সামরিক শক্তি ওখানে আছে। রাফালের মতন এয়ারক্রাফট রয়েছে হাসিমারাত, আমাদের একটা রাফাল ওদের পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারে। এই মৌলবাদ তো তার সে কোনো দীর্ঘস্থায়ী কোথাও হতে পারে না বাংলাদেশ এবং বাংলাদেশে এর সুযোগটা কম, কারণ তার বিরাট প্রগতিশীলতার ইতিহাস আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাই করতে পারি, কারণ সে একটা আলাদা দেশ, ভারতবর্ষের পক্ষে সেখানে বিশেষ কিছু করাও মুশকিল। আমরা আশা করতে পারি যে একদিন মানুষ বুঝবে যে মৌলবাদের মাধ্যম দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যেহেতু বাংলাদেশের প্রগতিশীলতার একটা ইতিহাস আছে, তাদের সেখানকার মানুষ আমার ধারণা একটা সময় এগিয়ে আসবে, প্রতিবাদ করবে। এবং আপনারা যেটা বলছিলেন যে জয় বাংলা তারা বলতে শুরু করেছে, দেয়ালে লিপছে, এইগুলো যদি শুরু হয়ে থাকে আস্তে আস্তে কিন্তু মানুষের সাহসটা আসবে, সাহসটা বড় কমে যাচ্ছে এবং সাহসটা বাড়বে যদি মানুষের অভাব অনটন সেগুলো বাড়তে পারে। অশান্ত বাংলাদেশ, কট্টরপন্থীদের হুঙ্কার, এবার মুর্শিদাবাদ নিয়ে উদ্বেগ অধীর রঞ্জন চৌধুরীর। কট্টরপন্থীদের কলকাতা দখলের ডাক, মালদা মুর্শিদাবাদ নিয়ে ভাবাচ্ছে কংগ্রেসের এই নেতাকে। বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র বাড়াতে যে কোনো জায়গায় কট্টরপন্থীরা থাবা বসাতে পারে, আশঙ্কায় অধীর চৌধুরী। যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে, এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। উত্তর 24 পরগনার পলতায় দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, আগুন, অভিযোগ লাঠি, আগ্নেয়াস্ত্র হাতে 14 থেকে 15 জন দুষ্কৃতী হামলা চালায়। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় পল্টু সরকারের বাড়িতে হামলায় তৃণমূলের হাত দেখছেন অর্জুন সিং। প্রাক্তন সাংসদের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হান্নান এই হামলার নেপথ্যে রয়েছে, যদিও তৃণমূলের জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। গুলি নিয়ে এসছে, মানে আমরা তো এত বড় বড় ইট পাটকেল ছুটছে রাস্তার মধ্যে, কত লোক অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, তারা তো পুরো ভিড় হয়ে গেছে। আমরা বলছি তো কিছুতেই শোনে না, শাবল দিয়ে সব ভেঙে টেঙে একদম পুরো মাঠ করে দিয়েছে। এবার ভদ্র মহিলা, বয়স্ক লোক এখনও কি মা গো বাবা গো চিল্লাচ্ছে, কিছু বলতেও পারছে না। তারপরে আমরা দেখি যখন টিন ফিন ভাঙছে তখন উঠে আসলাম, দেখি যে সব ভাঙচুর করছে, সবার হাতে মেশিন বন্দুক। হ্যাঁ, অত ভাগ্য ভালো যে চালায়নি, তারপরে আমরা ভয়ে পালালাম। রড, লাঠিসোঁটা, বন্দুক, বোমা নিয়ে আক্রমণ, এই মামুনি সরকারের বাড়িতে অল্পের জন্য তারা রেহাই পান। প্রতিবেশীরা জানাচ্ছেন যে তারাও আতঙ্কিত এমন ঘটনায়। বাড়ি ভেঙে, অর্থাৎ টালি তার ভেঙে সমস্ত ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। পুলিশকে জানিয়েও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। নোয়াপাড়া থানার পুলিশ তাদেরকে যদিও খুঁজছে, তবে নোয়াপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন মামুনি সরকারের পরিবার। কেন দুষ্কৃতীরা এরকম হামলা চালালো তাদের বাড়িতে, তারই তদন্ত চলছে। তবে যেটা শোনা যাচ্ছে, কোনো প্রমোটার চক্র তাদেরকে জোর করে এখান থেকে ওঠাতে চাইছে, যদিও প্রমোটার চক্রের তারা গা ঢাকা দিয়েছে এই ঘটনার পর। পলতা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।
টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, দেবরা তৃণমূল নেতাকে শোকজ দলের। বাম বিজেপির প্রকাশিত ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় দেবরা। রাধামোহনপুরের তৃণমূল অঞ্চল সভাপতি বিনোদ দের বিরুদ্ধে অভিযোগ, বিনা টেন্ডারে গাছ বিক্রির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ। ভাইরাল ভিডিও নিয়ে অভিযুক্ত নেতার কাছে জবাব চাইল দল, যদিও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দেবরার অভিযুক্ত তৃণমূল নেতা।